হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ লাস্ট 11খানা প্রশ্ন, অর্থাৎ আমরা 45 থেকে 55 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। লাস্ট 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো আছো তোমরা সবাই আশা করি, এবং সুস্থ আছো, তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যাই হোক, আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 45, 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা। এটা ম্যাক্সওয়েল দিয়েছিলেন যে 1 ইএসইউ আধান থেকে বার হবে 4 পাই সংখ্যক, আর বা 4 পাই বা কে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তুমি যদি কনসিডার করো, বা তড়িৎ ভেদ্যতা না, পরাবৈদ্যুতিক ধ্রুবক কনসিডার করো, এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে বলেছিলেন, তাই কেটা বলেননি। আর 1 কুলম্ব থেকে যদি তুমি দেখো তাহলে 1/ε0 পরিমাণ। এখন 1/ε0 মানে হচ্ছে 1/8.854 × 10⁻⁻12 সংখ্যক। তাহলে 8.854 এটা কার সাথে ম্যাচ করছে? সি এর সাথে ম্যাচ করছে। ক্লিয়ার হলো? 46 বলেছে এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত। কাগজের তলে মানে যেরকম তোমার খাতা বা বই আছে সেই তলে অবস্থিত। বেশ, কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র, কাগজের তল বরাবর মানে যেদিকে তল সেদিকে শুয়ে আছে, জানো লাই করা আছে, তল বরাবর একটা তড়িৎ ক্ষেত্র আছে বর্গাকার পাতা, নিম্নার্ধে সীমাবদ্ধ, মানে উঁচুতে নেই, ওপর দিকটাতে নেই, নিচেই আছে। ঠিক আছে, আমিও না হয় নিচে নিয়ে নিলাম, অসুবিধা নেই, ওপর দিকে নেই। আচ্ছা, তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স এসআই এককে কত? এটা অপশানটা হবে এ, মানে হচ্ছে 0। কেন 0 বলে দিই। তড়িৎ ফ্লাক্সটা 0 হবে। তড়িৎ ফ্লাক্স হয় ই ডট ডিএস ভেক্টর। ই ভেক্টর দেখো লেফট টু রাইট, ই ভেক্টরটা কেমন আছে? লেফট টু রাইট, লেফট টু রাইট। ওকে, ডান। আর এই তলটার বা এই যে প্লেটটা আছে তার এরিয়া ভেক্টর হবে হয় তোমাদের দিকে মানে এরকম বরাবর, বা ভেতর দিকে। তাহলে ই ভেক্টরের সাথে ওটা কিন্তু হয়ে গেল, মানে ডিএস ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? হয় অন্তর্মুখী মানে ভেতর দিকে ঢুকছে, কিংবা তোমাদের দিকে মানে বহির্মুখী, এই দুটোর মধ্যে একটা হবে। যেহেতু এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিএস ভেক্টরটা হচ্ছে লম্ব এবং cos 90 আমাদের কাছে জানা আছে 0, তার ফলে কিন্তু কোনো ফ্লাক্স মানে ফাই পাবো না, হবে 0। অপশান এ কারেক্ট। আচ্ছা, 47 বলেছে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0। আবারও 0 উত্তর। কেন 0 উত্তর? 0 কোথায় আছে? ডি। আবারও 0 উত্তর কেন? একটা তড়িৎ দ্বিমেরু মানে তার মধ্যে নেট আধান কত? -q + q। এবারে সেটা 8টা নাও হচ্ছে 16টা নাও, মোট যে আধান সেটা তো 0। তা আধান যদি 0 হয় তাহলে তার তড়িৎ ফ্লাক্স কি করে থাকতে পারে? খুব ট্রিকি প্রশ্ন এবং দারুণ প্রশ্ন। 48, একটি বদ্ধতলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে φ1 আর φ2 হলে অভ্যন্তরে তড়িৎ আধান কত হবে? সেটা হবে বহির্মুখীকে পজিটিভ ধরি, অন্তর্মুখীকে নেগেটিভ ধরি, তাহলে φ2 - φ1 গুণিত ε0। এটা হচ্ছে আমাদের আধানের পরিমাণ। কার সাথে ম্যাচ করেছে? φ2 - φ1 × ε0 বি। এখানে ডি দিয়েছে কিন্তু আমার তো বি আসছে। চেক করা যাক। ডিতে বলেছে এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে সেটা আধানের একক দেয়। চলো, আবার আর একটা ভুল পেলাম আর একটা আজকের এই ভিডিওটাতে, মানে ভুলের শেষ নেই। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হাতের নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। মিস্টেক করছে ওনারা, আমি জানি ভুল হচ্ছে, ওনারা অনেকটা ইন্টেলিজেন্ট, কিন্তু এই জিনিসটা আমরা আশা করি না। ঠিক আছে, দেখো অ্যান্সারটা দিয়েছে φ2 - φ1 / ε0, এইটার অ্যান্সার দিয়েছে। মাত্রাগতভাবে দেখে নাও এটা কি আধান দেয় অর নট, ইজ ইট দ্য ডাইমেনশন অফ চার্জ অর নট। চলো দেখা যাক। তাহলে ফাই মানে তড়িৎ ফ্লাক্সের যে একক, বা আমরা মাত্রা নিয়ে যদি আলোচনা করি বা একক নিয়ে আলোচনা করি, দাঁড়াও লেট মি শো ওয়ান থিং, বা আরেকটা জিনিস করলেও হয়ে যায় না, থাক দরকার নেই। আমরা কি করব? ফ্লাস্কের একক নেব, তাই তো? আমি নিচ্ছি ফ্লাস্কের একক নিউটন × মিটার² পার কুলম্ব, নিউটন × মিটার² পার কুলম্ব। আর নিচে নেব ε0 তার একক, এই তো। আচ্ছা, এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার²। কুলম্ব স্কোয়ার পার নিউটন মানে নিউটন ওপরে পার মিটার², এটা হচ্ছে ব্যাপার। কোনোদিন কেটে পরে চার্জ আসবে? আর আমি যেটা করেছি সেটা দেখাই। φ2 - φ1 গুণিত ε0, মানে এই যে φ2 - φ1 নিউটন মিটার² পার কুলম্ব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে ε0টাকে গুণ করব, মানে নিউটন, এটা আমার করাটা, নিউটন মিটার² পার কুলম্ব গুণিত হবে কুলম্ব স্কোয়ার / নিউটন মিটার²। দেখো নিউটন মিটার² কেটে গেলে এটা কেটে গেল, চার্জ পড়ে থাকলো, তাহলে এটাকে চার্জ দিচ্ছে। মিস্টেক, ভারী রকমের মিস্টেক।
গাউসের থিওরামটাকে উল্টো করে দিচ্ছে। আর কি বলবো, আর সেটাও এসেছে পরীক্ষাতে একটা, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2000 কততে এসেছো বাবা তুমি, এটা এসেছে 2003, এটা এসেছে 2003, মানে এই লেভেলের প্রিন্টিং মিস্টেক করছে, কিছু বলার নেই। যাই হোক, আমাদের নিজেদের কাজ আমরা করে যাব, নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাবো, আমাদের ধর্ম সেই জিনিসটা আমরা করে যাব। কিন্তু জিনিসগুলো ঠিক না, জিনিসগুলো ভুল এবং আরও বেশি মাইনিউটলি খুঁটিয়ে দেখা উচিত। দেখো নেক্সট প্রশ্ন, ঘনকোণ একটি প্রাকৃতিক রাশি। হ্যাঁ, ঘনকোণ একটা প্রাকৃতিক রাশি, মানে সলিড অ্যাঙ্গেল। আমরা দুটো রেখার মধ্যে যদি কোণ করি সেটাকে বলা হয় জেনারেল কোণ, বা যে কোণ ছোটো থেকে দেখে অভ্যস্ত আমরা কোণ অ্যাঙ্গেল। কিন্তু দুটো তলের মধ্যে যদি আমরা কোণ করি সেই কোণটা হয়ে যায় ঘনকোণ। এটা হচ্ছে ফারাক। সরল রেখা হচ্ছে 1D, তাই কোণটা তৈরি হলো 2D, আর তল হচ্ছে 2D, তাই কোণটা তৈরি হবে 3D, এই টাইপের। অর্থাৎ ঘনকোণ একটা 3D অ্যাঙ্গেল। নীল পেনে আর লিখাই যাবে না। যাই হোক, ওয়েদার একটা ম্যাটার করে বলেছিলাম আমি। যাই হোক, আর লিখে লাভ নেই, সময়টাও নষ্ট হবে। আচ্ছা, এখানে হলো 49 একটা ঘনকোণ একটা 3D ফিগার বা ত্রিমাত্রিক জিনিস, বললাম একটু আগে। নেক্সট দেখো 50 নাম্বার, এস একটা গাউসীয় তল। আচ্ছা, একটা গোলক দিয়েছে, এস একটা গাউসীয় তল, এখানে হচ্ছে +Q1, এই জায়গাটাতে -Q1, আর বাইরেটাতে আছে +Q2। বেশ বেশ। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কিসের জন্য হবে? এই চার্জের জন্য, এই চার্জের জন্য, এই চার্জের জন্য, তিনটের জন্য, না শুধু বাইরের চার্জের জন্য, না কি কেস আছে? দেখো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে, আমি তাও একটু বলছি। এটা IIT 2004-এ কিন্তু এসেছে, বোঝা গেল? এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে, ব্যাখ্যাটা খুবই সুন্দর। আমি নিজের মতো বলছি, দেন আমি যেটা লেখা আছে সেটাও পড়ব। ব্যাখ্যাটাতে বলেছে যে ইলেকট্রিক ফ্লাক্স বা ফাই, এটা কিন্তু সমস্ত চার্জের ওপর ডিপেন্ড করে না, সমস্ত চার্জ এর ওপর নির্ভর করে না, নির্ভর করে না। তাহলে কার উপরে করে? কেবলমাত্র গাউসিয়ান তলে, মানে তুমি তো একটা তল কল্পনা করেছো, গাউসিয়ান তলে থাকা আধানগুলির ওপরই নির্ভরশীল। যদি তুমি ফাই বার করো, মানে তড়িৎ ফ্লাক্স বার করো। কিন্তু যদি আমি বলি তড়িৎ ফ্লাক্স না বার করে তড়িৎ ক্ষেত্র বার করো, তাহলে সমস্ত চার্জের ওপর ডিপেন্ডেন্ট, সমস্ত চার্জের ওপর নির্ভরশীল। খুব সুন্দর প্রশ্নটা, সমস্ত চার্জের ওপর নির্ভরশীল, প্রত্যেকটা চার্জের ওপরে, সেটা গাউসিয়ান বা গসিয়ান বলে, গসিয়ান তলের বাইরে হোক বা ভেতরে, এটা হলো ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো এখানে জিনিসটা লিখে দিয়েছে, প্রদত্ত গাউসীয় তলটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র অভ্যন্তরীণ +Q1 আর -Q1 আধান দুটি বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বাইরের Q2 আধানের কোনো ভূমিকা পালন করে না। কিন্তু ওই তলের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে +Q1, -Q1, +Q2 প্রত্যেকটি আধানের অবদান থাকে। সেই ক্ষেত্রে গাউসিয়ান তলটার কোনো অস্তিত্বই থাকে না। খুব ভালো একটা এক্সপ্লেনেশন দিয়েছে, ভালো জিনিস। সেটা হচ্ছে সবগুলি আধানের জন্য অপশন বি ইজ কারেক্ট। দেখো 51-এ বলেছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র। আচ্ছা, 20 সেন্টিমিটার বাহু, ওকে, 20 সেন্টিমিটার বাহু, এখান থেকে তাহলে 10 হবে। এটা যদি 10 হয় তাহলে তার 8 গুণ, মানে 80 সেন্টিমিটার, মানে অনেকটাই বাইরে আর কি। একটা কি আছে, গোলক দিয়েছে, দুজনেরই কেন্দ্র কিন্তু সেম। আচ্ছা বেশ, এই রেডিয়াসটাকে 80 ধরতে হবে, এটাকে 80, আর এটাকে ধরবো আমরা 10 সেন্টিমিটার, কারণ ওর বাহুটা হচ্ছে আরও 10 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটার। বেশ, বর্গক্ষেত্র ও গোলকের উভয়ের কেন্দ্র একই বিন্দুতে সমাপতিত হয়েছে। বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলিতে, মানে চারটে যে শীর্ষবিন্দু আছে, চারটে শীর্ষবিন্দুতে কত করে আধান আছে? 2 × 10⁻⁶। আচ্ছা, আরেকটা হচ্ছে -5 × 10⁻⁶, এত কুলম্ব। আচ্ছা, আর -3 × 10⁻⁶, এত কুলম্ব, আর +6 × 10⁻⁶, এত কুলম্ব। আধানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো 10⁻⁶, এখান থেকে কমন নিয়ে নাও, পড়ে থাকবে 2, ওকে, -5, ওকে, +6, ওকে, -3, ওকে, 6 2 8, 5 3 8, কেটে কুটে 0, মানে 0। তাহলে অভ্যন্তরে নেট চার্জ, আমি যদি বলি নেট চার্জ,
সেই নেট চার্জটাই তো শূন্য। গোলকের অভ্যন্তরে যে বর্গক্ষেত্রে 4টে শীর্ষবিন্দুতে যে নেট চার্জ সেটাই তো শূন্য। তাহলে গোলকের মধ্য দিয়ে যে ফ্লাক্স পরিবাহিত হবে সেটাও তো শূন্য হবে, কারণ গোলকের মধ্যে কোনো আধান এক্সিস্ট করে না। আধান আছে কিন্তু নেট আধান নেই, এটাই আমি বারবার বলবো। বল আছে কিন্তু নেট বল নেই বলেছিলাম, সেই টাইপের। যাই হোক, তাহলে এটা হবে, উত্তরটা হবে শূন্য, অপশান বি ইজ কারেক্ট। ঠিক বোঝাতে পারলাম? নেক্সট 52 নম্বরে কি প্রশ্ন দেওয়া আছে দেখো। 52তে ওই গসিয়ান একটা প্লেনের জিনিস দিয়েছে, এটা দেখলেই বোঝা যাবে, অসুবিধা নেই কিছু। এস তলের ওপর আধান বন্টনের একটি চিত্র দেওয়া হয়েছে। আধানগুলির উপস্থিতির জন্য এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান। ফ্লাক্সের ক্ষেত্রে আমরা মাইনাস প্লাস যাই ধরবো না কেন, সেটা তড়িৎ ওই যে গসিয়ান প্লেন বা গসিয়ান সারফেসটা আছে, গসিয়ান তলটা আছে, সেই তলের অভ্যন্তরে থাকা চার্জগুলো নিয়ে আলোচনা করব, বাইরের চার্জ নিয়ে আলোচনা করব না। এখন গসিয়ান প্লেনের ভেতরে দেখো একটা প্লাস কিউ চার্জ আছে, একটা মাইনাস কিউ চার্জ আছে, তাহলে তার ভেতরে অভ্যন্তরীণ আধান কত? শূন্য। তাহলে যেহেতু আধানটা শূন্য, তার ফলে কিন্তু তার কোনো মানে ইয়ে থাকবে না, 51, তাই তো না 52, এর আগেরটাতে 51 ছিল, 52। অর্থাৎ এখানে একটা গসিয়ান প্লেন দিয়েছে, এটার মধ্যে এখানে একটা প্লাস কিউ চার্জ আর এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, আর বাইরেটাতে একটা প্লাস কিউ চার্জ। একটু আগেই বললাম যে ফ্লাস্ক বার করার সময়তে আমাকে ভেতরেরগুলোই শুধু দেখতে হয়। তাহলে যদি আমি বলি নেট চার্জ কত, নেট চার্জ হলো প্লাস কিউ মাইনাস কিউ হয়ে গেল 0, এটা হচ্ছে বিষয়। তাহলে যেহেতু নেট চার্জটা শূন্য, তাহলে ফাইটাও হবে শূন্য। কিন্তু এক মিনিট, আধানগুলির উপস্থিতির জন্য এই স্থলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, তা কী করে হলো? ও বাবা, আরেকটা ভুল যে, দেখো এখানে হিন্ট যেটা দিয়ে দিয়েছে, নিজেরাই হিন্ট দিল, হিন্টে উত্তর এসছে 0, আর অপশানে দেওয়ার সময় করে দিয়েছে সি। অপশান সি মানে হচ্ছে কত? Q/ε0। লে বাবা, এটা কী করে সম্ভব? এটা তো সম্ভব না। Q/ε0 সম্ভব যদি এইটাকে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে সম্ভব। হিন্টে দেওয়া হচ্ছে 0, এখানে দিচ্ছে এরকম। মানে একটু আগে এমনি একটা জিনিস দেখলাম যে হিন্টে এক ধরনের, অপশান এক ধরনের। একটু দেখুন বিষয়গুলো, কি বলবো, একটা ভিডিওতে একবারই হয়তো কিছু বলা যায়, 2-3বার তো বলাও যায় না। মানে আমি কতবার বলবো একটা বিষয়কে নিয়ে যে একটু দেখুন। ঠিক আছে, যাই হোক 53, চলো আমাদের কাজ আমরা করি। এটা অপশান ভুল দেওয়া আছে, অপশান সি হবে না, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 53, একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম তড়িতাধান রয়েছে। আচ্ছা, ফাঁপা চোঙ আছে এরকম, তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। আচ্ছা, চোঙটির বক্রতল বি, আচ্ছা বক্রতলটা হচ্ছে বি, আর যে ইয়েটা হয়েছে সমতলগুলো, এটা এক পাশটা এ এক পাশটা সি। ভেরি গুড। তাহলে বলছে যে বক্রতলের মধ্য দিয়ে ফ্লাক্সটা হচ্ছে ফাই, তাহলে বলছে এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? আচ্ছা, তাহলে আমি যদি বলি ফাই অফ বি প্লাস ফাই অফ এ প্লাস ফাই অফ সি, এই তিনটে ফাই, অর্থাৎ মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা কত দাঁড়াবে? Q/ε0। সোজা জিনিস। এখন ফাই বিটাকে আমাদেরকে দিয়ে দিয়েছে ফাই প্লাস এই তলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স আর এই তলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেম হবে, কারণ দুটোর এরিয়া সেম আছে। তাহলে আমরা ধরতে পারি 2 অফ ফাই এ সমান হচ্ছে Q/ε0। এত দূর বোঝা গেল। এরপরের যেটা সেটা হলো যে 2 ফাই এ সমান হচ্ছে Q/ε0 মাইনাস ফাই। তাহলে আমাদের কাছে ফাই এ কত দাঁড়াবে? এটা মুছেই দিই, আমি পুনরায় করছি, জায়গাটা তাহলে পেয়ে যাবো এখানে আমরা। তাহলে আমাদের কাছে 2 ফাই এ সমান হলো না Q/ε0 মাইনাস ফাই। তাহলে ফাই এ আমাদের কাছে দাঁড়াবে হাফ অফ Q/ε0 মাইনাস ফাই। দেখো কার সাথে ম্যাচ করেছে, সেটাই আমাদের অ্যান্সার। অপশান সি, হ্যাঁ এটা ঠিক আছে। তাও না বিশ্বাস হচ্ছে না আর কি। 54, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্ব হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত? আচ্ছা, এরকম একটা তল আছে আর এখানটাতে এইভাবে একটা আছে। এটা হলো আমাদের প্লেন সারফেস, তাই পিএস দিয়েছে। এটা আমাদের কার্ভ সারফেস, তাই সিএস দিয়েছে। আমি একটু কালো কালিটা ইউজ করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেট যদি আমি তড়িৎ ফ্লাক্স বলি সেটা কিন্তু 0, কারণ যে পরিমাণ ঢুকছে এইভাবে ঢুকছে যে পরিমাণ, সেই পরিমাণ এইভাবে বেরিয়েও যাচ্ছে, তাতে নেট যে তড়িৎ ফ্লাক্স সেটা কিন্তু 0। তাহলে তড়িৎ ফ্লাক্স হবে একটা সিএস বরাবর,
একটা তড়িৎ ফ্লাক্স হবে পিএস বরাবর, এই দুটো হচ্ছে কেস। এবার জানতে চেয়েছে যে বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত, বক্রতলের সাথে মানে কার্ভ সারফেসের সাথে, তাহলে এটা হবে -φ অফ পিএস। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইদিকে আর ওর এরিয়া ভেক্টর বাইরের দিকে, তাহলে একটা মাইনাস আসবে আর আরও একটা মাইনাস, মানে ই গুণিত ডিএস গুণিত cos 180 ডিগ্রি, সেটাই হচ্ছে -1, তাহলে প্লাস ইডিএস, তাহলে ই তো ই আর ডিএস একটা হচ্ছে πr², কারণ এটা একটা বৃত্তের ন্যায় আছে, মানে এটা একটা বৃত্ত, অর্ধগোলকের যে হাফ পোর্শনটা সমতলটা সেটা একটা বৃত্তই হয়, তাহলে ই গুণিত πr², ই গুণিত πr², কার সাথে ম্যাচ করলো, ই গুণিত πr², অপশন নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো, অপশন নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেছে। ক্লিয়ার হলো কি হলো না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি নীলটা মুছতেই যাবো না, আমি লালটা মুছে দেবো, কারণ আর একটা প্রশ্নই আমাদের বাকি আছে, 55, তাহলে আমাদের এখানে এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। 55 কি বলেছে দেখো, 55 কি বলেছে, এ বাহু বিশিষ্ট একটি কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রাখা হলো, ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স, ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স শীর্ষবিন্দুতে যদি রাখা হয়, জিনিসটা বুঝবে, শীর্ষবিন্দুতে যদি রাখা হয় তাহলে নেট যে ফ্লাক্স Q/ε0 তার 1/8 টাইমস বার হয়ে যাবে। এই যে ছবিটা দিয়েছে খুব সুন্দরভাবে হিন্টসটা দিয়েছে, এটা তোমরা বুঝতে পারবে কেমিস্ট্রি ক্লাস 12-এর সলিড স্টেট কেমিস্ট্রি প্রথমেই যেটা আছে, সলিড স্টেট কেমিস্ট্রি অর্থাৎ কঠিন অবস্থা রসায়ন, এমনি কিছু একটা আমার মনে পড়ছে না, সলিড স্টেট কেমিস্ট্রি আছে প্রথম চ্যাপ্টার নাম্বার 1, বাংলাটা মনে পড়ছে না, চ্যাপ্টার নাম্বার 1, সেখানে অনেক কিছু না ওই কেলাসের ব্যাপার স্যাপার আছে, বডি সেন্ট্রিক, ফেস সেন্ট্রিক, কিউবিক সেন্ট্রিক, ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। শীর্ষবিন্দুতে যদি এটাই মধ্যবিন্দুতে থাকতো, মানে একদম মধ্যবিন্দুতে, তাহলে প্রতি তলের মধ্য দিয়ে কত করে যেত, কটা তল আছে বাবা, 6টা, মোট কত আছে Q/ε0, তাহলে একটা তল দিয়ে কত যাবে, 1/6 গুণিত Q/ε0, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যদি ইয়েতে থাকতো, যদি এরকম বরাবর দেখো একটা কিউ বাকি, তাহলে বোঝাতে পারবো আমি, এটা আছে ছায়াতে একটু শর্ট করে দেওয়া আছে, যদি এইসব সাইডে থাকতো, কোনো ধারে থাকতো, তাহলে কি হতো বলো না, ধারটা অমনি 4টে জিনিস নিয়ে গঠিত, এর ওপর একটা চাপাও, ডান পাশে একটা চাপাও, নিচে একটা চাপাও আর বাঁ পাশের ওপর একটা চাপাও, মানে এই জিনিসটা 4টাতে ডিস্ট্রিবিউটেড হবে, তাহলে এক একটা ঘনকে কত করে যাবে, 1/4 গুণিত Q/ε0, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। দেখছি আমার এখানে জেরক্সটাতে যদি দেওয়া আছে, আমার মনে তো হয় না যে দেওয়া আছে, কে কোথায় থাকলে, না এটা দেওয়া নেই, আমার এখানটাতে নেই দেওয়া ছবিটা, যাই হোক তোমরা দেখতে পারো, যাদের ছায়ের বই আছে এই বছরের কারেন্ট একদম, তাদের দেখতে পাবে, বা আগের বছরের বইও দেখতে পাবে, অনেক পুরনো হলে দেখতে পাবে না, করে দেওয়া নেই এই বিষয়টা। তাহলে কেন্দ্রে রাখলে একটা বিষয়, কর্নারে রাখলে একটা বিষয়, মানে এই শীর্ষবিন্দুতে, এবং ধারে রাখলে একটা আলাদা বিষয়, এটা কিন্তু বুঝতে হবে। ধারে রাখলে এই যে ধারটা, যেমন এখানে বলেছি খুব সুন্দরভাবে, এটা কন্ট্রিবিউশন 8টাতে দেয়, একটা এটা, একটা এই পাশেরটা, একটা নিচে, একটা ওই পাশে, একটা ওই পাশে, মানে নিচে 4টা 1 2 3 4, অমনি ওপরে 4টা 1 2 3 4, 4টা বক্স। এটা ওই একটু অ্যানিমেশন ভিডিও দেখলে তোমাদের বুঝতে হবে যে 8টাতে এর কন্ট্রিবিউশন আছে, তাহলে এক একটা ঘনক কত করে পাবে, 1/8 কিউ গুণিত Q/ε0, এইভাবে জিনিসটা করতে হবে। এর সাথে কেমিস্ট্রির ওই পার্টটা কিন্তু অনেক বেশি রিলেটেড। যাই হোক, আমাদের এমসিকিউ এখানে কমপ্লিট হলো। আমাদের প্রবলেম সেট 1 আছে কটা দেখে নিই একটু, তাহলে সেই অ্যাকর্ডিংলি আমি এখনই বলে দিচ্ছি কীরকম কী ভিডিও হবে। প্রবলেম সেট 1 আমাদের আছে, প্রবলেম সেট 1 আছে আমাদের 24টা, তাহলে এটা দুটো হবে, 12 12 24। আর প্রবলেম সেট 2 আমাদের আছে, প্রবলেম সেট 2 সেই তো ভাবলাম এই কটাই আছে নাকি, না প্রবলেম সেট 2 আছে 27টা, এটা হয়তো 3টে হবে, 9টা 9টা 9টা, যাই হোক প্রবলেম সেট 1টা এখনই বলে দিলাম, 12টা 12টা দুটো হবে, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 1-এর 1 থেকে 12 নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।